চাল তো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এর মধ্যে কিছুটা কম আছে মনে হচ্ছে। কেশর, আসল জাদু তো কেশরের মধ্যেই আছে। এবার রান্না সম্পূর্ণ হলো। দেবী মাকে ধন্যবাদ, দেখতে তো অসাধারণ হয়েছে। এই ভাতটা তো পুড়ে গেল। জানি না কেন আমি এই রান্না করার কথাটা ভাবলাম। কি করি এবার, কি করি? যখন সোজা আঙুলে ঘি না ওঠে তখন আঙুলটা একটু বেঁকিয়ে নিতে হয়। এটা বড় বড় লোকেদের কথা। আরে কি করছো তুমি? এটা ছাড়ো। আর এই নাও পার্সেল ওরিয়েন্টাল রাইস। এবার গিয়ে আবির দাদাকে বলো যে এটা তুমি বানিয়েছো। তোমার দেওর তার বৌদির প্রথম রান্নায় ফেল হতে দেবে না। থ্যাংক ইউ নিশান্ত, তুমি তোমাকে বাঁচিয়ে নিলে। এইবার হবে মজা। যাও। মজা তো এবার হবে যখন দাদুর থালাতে বৌদি নাম্বার 1 কেশর রাইসের সঙ্গে বৌদি নাম্বার 2 এর ওরিয়েন্টাল রাইসও আসবে। আরে দেখো না তুমি, বাবা ঠাকুর সকাল থেকে কিচ্ছু খায়নি, বিধির প্রথম রান্নার অপেক্ষা করছে। শোনো না বৌমা, আমার পেটে যদি খিদে থাকে তবে তো খেতে পারবো। ভানু দিদির হাতে তৈরি, এত বছর ধরে আমি এর স্বাদ গ্রহণ করছি। বলছি ঠাকুরদা, ও কিন্তু বিধি, বুঝলে? তুমি বারবার ওকে এই নাম ধরে কেন ডাকো? মনে হচ্ছে তোমার বয়স হয়ে যাচ্ছে। কি বলছো তুমি? আরে দিদি আর কেউ নয়, ভানু দিদিরই পুনর্জন্ম। কি সব বলছো তুমি? হ্যাঁ, এসব পুনর্জন্ম টন্ম সিনেমাতেই ভালো লাগে। আর যদি সত্যি তাই হয়, তুমি এত বিশ্বাসের সঙ্গে কি করে বলছো? কত দিন ধরে অপেক্ষা করছে এই দিনটার। আরে আমার বিশ্বাস না হলে কার বিশ্বাস হবে? বাবা ঠাকুর, কিন্তু এই ভানু দিদি কে? ভানু দিদি আমার আদিনাথ দাদার ভালোবাসা ছিল। ঘটনা সেই সময়কার, যখন আমি খুব ছোট ছিলাম। ব্যাস দাদা, আজকের জন্য এইটুকুই থাক। এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে গেলি? তোর শরীরে তোমার পরিবারের রক্ত বইছে, চল গিয়ে অভ্যেস কর। অলোক, কি হয়েছে? ভানু দিদি, তুমি তো নিশ্চয়ই জানো গ্রামে এখন মেলা শুরু হয়েছে। আমার সব বন্ধুরা যাচ্ছে, কিন্তু দাদা তো দেখছি আমাকে যেতেই দিচ্ছে না। বলছে যে সন্ধে পর্যন্ত তলোয়ার প্রশিক্ষণ করতে হবে, মেলা দেখতে যেতে পারবো না। তাই মন খারাপ। আমি সাহায্য করছি তোমাকে। কি করে? তুমি শুধু দেখো তোমার ভানু দিদির জাদু। এটা আবার কি? কেশর ভাত। আমিও খেয়ে দেখতে চাই, নিয়ে এসো। বলো, কি চাও তুমি? এই স্বাদের জন্য আমি আমার জীবনও দিতে পারি। আপনার প্রাণ চাই না, শুধু অলোককে মেলায় যাওয়ার অনুমতি দিন। বিধি বৌমা খাবার তো বানাচ্ছে, তাতে ভাত তো হবেই। আর এই কেশরের গন্ধ, বিধি বৌমাও ভানু দিদির মতো কেশর চালি বানাচ্ছে। শোনো না বৌমা, সবাইকে খাবার জন্য তাড়াতাড়ি ডাকো। বলবে যে খাবার তৈরি আছে, আর বিধি বৌমা কেশর ভাত তৈরি করেছে। আজ দেখা যাবে আমার ভানু দিদির হাতের জাদু।
এটা আমি রান্না করেছি অনেক অনেক ভালোবাসা দিয়ে, শুধু তোমার জন্য। তুমি যখন এত ভালোবেসে বানিয়েছো তাহলে নিজের হাতে খাইয়েও দাও। আমি কথা দিচ্ছি এবার থেকে তোমার হাতে রান্নাই খাবো আমি। নাও বাবা ঠাকুর, তোমার আদরের বৌমা চলে এসেছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ বিধি, কিভাবে আমি তোমার জীবনটাকে নরকে পরিণত করি। আবিরের কাছে যাওয়ার চেষ্টা করছো তো তুমি, সেটা আমি কখনোই হতে দেব না। না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। খুব এসেছিল সবাইকে নিজের হাতের রান্না খাবার খাওয়াতে, যখন রান্নাই থাকবে না তখন নিয়ম পালন করবে কি করে? আরে কি হলো? কিসের আওয়াজ ছিল? আরে আমি জিজ্ঞেস করছি কি হয়েছে, কেউ উত্তর দিচ্ছে না তো। বাবা ঠাকুর, দিদির হাত থেকে হাঁড়ি পড়ে গেছে। আর 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 কি? আর ভাত পড়ে গেছে। বিধি বৌমা, মনে আছে তো নিয়মটা? ভাতের একটা দানাও যেন থালার থেকে বাইরে না পড়ে। ঠাকুরদা মশাই, ভুল হয়ে গেছে আমার, আমায় ক্ষমা করে দিন। কিন্তু এটা যেখানে পড়ার কথা সেখানে গিয়েই পড়েছে। মানে এটাই যে আমি এই নিয়মটা খুব ভালো করেই জানি আর পালন করতেও জানি। সেজন্যই মা জগদম্বা আমার প্রথম রান্না প্রসাদ রূপে গ্রহণ করেছেন। ভাত অন্য কোথাও নয়, ওনার চরণে গিয়ে পড়েছে। অম্বা মায়ের যেটা ইচ্ছা সেটাই ঘটেছে। বৌমা, অম্বা মায়ের প্রসাদ আমাদের সবাইকে দাও। ঠিক আছে ঠাকুরদা মশাই। দেখতে তো পাচ্ছি না, গন্ধটা খুব ভালো বেরিয়েছে। এই দেখ, বউয়ের হাতে তৈরি করা কেশর ভাত। প্রথমটা আমার হাত থেকে খা।
পত্নী রান্না করা খাবারে প্রথম অধিকার স্বামীরই হয়। নে খা আর বল কেমন হয়েছে। নে, কি ভাবছিস? খা। তোমরা সবাই খাও, আমি পরে এসে খাচ্ছি। একটা আর্জেন্ট কল করতে হবে। বাহ আবির দাদা, ভালোই কুষ্টি লিখে নিয়ে এসেছো। একদিকে বাড়ির বউ আর অন্যদিকে আরেকজন। কিন্তু আমি খুব তাড়াতাড়ি তোমার কুষ্টি বদলে দেব। এবার শুধু তুমি কর গোনা শুরু করে দাও। বিধি বৌমা আমাদের সাক্ষাৎ অন্নপূর্ণা। এরকম স্বাদ তো আমার ভানু দিদির খাবারে হতো। বৌমা কোথায়? ঠাকুরদা মশাই এখানে। এ নাও বৌমা, আমার সামান্য উপহার। নাও মা। ভালো থেকো। আর হ্যাঁ, মনে রাখবে, আবির ভাইয়ের কাজ শেষ হলেই ওকে তোমার প্রথম হাতের রান্না অবশ্যই খাওয়াবে। কথায় বলে এতে স্বামীর আয়ু অনেক বড় হয়। হ্যাঁ ঠাকুরদা মশাই। আরে আবির, কি করছো তুমি এখানে? তলোয়ারটা আবার র্যাপ করে রাখলে? কারণ আমি এই তোমার পরিবারের যোগ্যই নই ত্রিশালা। আমি এই পরিবারের উত্তরাধিকারী হওয়ার যোগ্য নই। তুমি জানো, যুগ যুগ ধরে তোমার পরিবার সত্য আর সম্মানের উদাহরণ হয়ে আছে। আর এই তলোয়ার সেটার প্রতীক। কিন্তু আমাকে দেখো, আমি দাদুকে সত্যিটা বলতেই পারছি না, আর তোমার ভালোবাসারও সম্মান দিতে পারছি না। আমি হেরে গেছি ত্রিশালা, আমি সত্যি হেরে গেছি। সেই জন্যে আমি ভেবেছি এই তলোয়ারটা দাদুকে ফিরিয়ে দেব। আবির, এরকম কিছুই নয়। এইসব যা কিছু ঘটছে ওই মেয়েটার জন্যই ঘটছে। তুমি সামলাও নিজেকে একটু। এই তলোয়ারটা তোমার ছিল, তোমার আছে, আর তোমারই থাকবে। আচ্ছা দেখো, আমি কত ভালোবেসে নিজের হাতে তোমার জন্য প্রথমবার রান্না করেছি, আর তুমি এরকম দেখো না, আমি ফ্রাইড রাইস বানিয়েছি, আরো কত রকমের ডিশ বানিয়েছি, ঠিক তুমি যেমন পছন্দ করো। আর এমনিতেও ভালোই হয়েছে তুমি ওখান থেকে চলে এসেছো, নইলে তোমাকে ওই বাজে মেয়েটার হাতের কেশর দেওয়া ভাত খেতে হতো। আমি জানি যে তুমি অন্যরকম ডিশ পছন্দ করো, সেই জন্যই তো তোমার জন্য এত কিছু রান্না করেছি আমি। তুমি আমায় কত বোঝো ত্রিশালা। আমি না বুঝলে আর কে বুঝবে? চলো এবার শুরু করা যাক, কিন্তু এইভাবে নয়, আগের মতো করে। বসো। মানে এটাই যে আমি এখন তোমার চোখ বেঁধে দেব, আর তুমি আমাকে প্রত্যেকটা ডিশ টেস্ট করে বলবে যে সেটা কি, একদম আগের মতো। তুমিও না ত্রিশালা, আমার মন ঠিক করার জন্য কোনো না কোনো উপায় খুঁজে বের করো। আমার প্রশংসা পরে, আগে এইটা দেখি। কি হলো ত্রিশালা, আমায় খাওয়াও না, খুব খিদে পেয়েছে। আরে আমি তাড়াহুড়োতে চামচ আনতেই ভুলে গেছি। তুমি 2 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি যাবো আর এক্ষুনি আসবো। ওকে। ঠাকুরদা মশাই বললেন সাহেব বাবুকেই কেশর ভাত খাওয়াতে, কিন্তু আমি ভালো করে জানি উনি তো আমার রান্না করা খাবারের দিকে চোখ ফিরে তাকাবেন না। কিন্তু ঠাকুরদা মশাইকে যে কথা দিয়েছি সেটাও মান্য করে কি করে? কি করব আমি? সাহেব বাবুকে কি করে খাওয়াই? সাহেব বাবু এভাবে হঠাৎ চোখ বেঁধে রয়েছেন কেন?
আরে চামচটা নিয়ে এসো। আরে আমাকে প্লিজ তাড়াতাড়ি খাওয়াও, আমার খুব খিদে পেয়েছে। কি হলো ত্রিশালা, খাওয়াও না তাড়াতাড়ি। তুমি তাড়াতাড়ি খাওয়াও, আমি ডিশের নাম ঝট করে বলে দেবো। সাহেব বাবু আমাকে ত্রিশালা মেম সাহেব মনে করছেন। এটাই সঠিক সময় ঠাকুরদা মশাইয়ের আদেশ সাহেব বাবুকে দিয়ে পূরণ করার। ত্রিশালা কেন এতক্ষণ দেরি করছো? আমার খিদে পেয়েছে, তাড়াতাড়ি এসো। এটা তো ফ্রাইড রাইস নয়, এ তো কেশর ভাত। ঠিক ধরেছেন আপনি সাহেব বাবু। তোমার এত সাহস, তুমি আমার ঘরে ঢুকেছো আর এই বাজে খাবারটাও আমাকে খাওয়ালে। আমায় শুধু ত্রিশাল, তুমি বুঝতে পারছো না আমি তোমার হাতের বানানো খাবার আমি বারণ করছি, তা সত্ত্বেও খুব সুস্বাদু হয়েছে এটা ভানুমতি। আমি আজ পর্যন্ত এরকম কেশর ভাত কোনোদিনও খাইনি। আমি আজ পর্যন্ত এত টেস্টি ভাত কোনোদিনও খাইনি। আবির, এসব কি হচ্ছে? দেখো ত্রিশালা, তুমি এই সিচুয়েশনটাকে খারাপ ভেবো না। আসলে অ্যাকচুয়ালি আমার চোখে কাপড় বাঁধা ছিল আর এই মেয়েটা এখানে এসে বসে আর এই সিচুয়েশনের ওই সুযোগ নেই। আমার মনে হলো তুমি আমার সামনে আছো, কিন্তু ক্ষমা করবেন সাহেব বাবু, আমার কাছে অন্য উপায় ছিল না। যদি আপনাকে বলতাম আমি আমার রান্না করা খাবার নিয়ে এসেছি তাহলে আপনি খেতেন না। ঠাকুরদা মশাই আদেশ করেছিলেন স্বামীকে স্ত্রীর প্রথম রান্না করা খাবার খেতে হবে, তাতে ওনার আয়ু আরো বেড়ে যাবে। জাস্ট শাট আপ। তুমি বুঝতে পারো না যে তুমি আবিরের স্ত্রী নও? কি করে হবে তুমি স্ত্রী? কারণ তোমার স্বামী তো তোমাকে স্ত্রী বলে মনে করে না। হ্যাঁ, কেউ মানুক আর না মানুক, সাত পাক তো হয়েছে আমাদের, আর এর মূল্য কি জানি আমি। কাউকে ঠকানো আমার উদ্দেশ্য ছিল না, শুধু আপনার দীর্ঘায়ুর জন্য আমি এইসব কিছু করেছি। এবার আপনি ওনাকে খাওয়াতে পারেন যা খাওয়াতে চান। মেয়েটার মুখটা অনেক বেশি চলছে আজকাল। আরে ছাড়ো না ত্রিশালা, খুব চালাক মেয়ে ও দাদুর ভালো মানসিকতার সুযোগ নিয়ে এসব করছে। তুমি এসব বাদ দাও না, ছাড়ো ওর কথা। তুমি আমাকে নিজের হাতে রান্না করা খাবার খাওয়াও, খুব খিদে পেয়েছে। নাও খাওয়ানো শুরু করো, খাওয়াও। ঠকবাজ কোথাকার, একে তো মিথ্যে কথা বলে, উপর থেকে আবার অ্যাটিটিউড দেখাস তুই আমাকে। হ্যাঁ মেম সাহেব, আমি যা কিছু করেছি সাহেব বাবুর দীর্ঘায়ুর জন্য করেছি, ব্যাস। তোমার আবিরের ভালো খারাপ নিয়ে ভাবার কোনো দরকার নেই। আবিরের জন্য আমি আছি, আবির শুধুমাত্র আমার। আমার আর কেউ যদি আমার আর আবিরের মাঝখানে আসার চেষ্টা করে তাকে আমি মেম সাহেব, আমাকে মেরে আপনার কি লাভ হবে? আমার যাই হোক না কেন, তোর জন্য তো আমি খারাপটাই চাইবো আর খারাপটাই করব। যেদিন থেকে তুমি আমার জীবনে এসেছো সেদিন থেকে আমি তোমাকে শুধুমাত্র ঘৃণা করি। জানি না কেন আমার মনে হয় তুমি আমার থেকে কিছু কেড়ে নিতে এসেছো। আর কেড়ে নিচ্ছই তো তুমি, কেড়ে নিচ্ছই তো তুমি আমার থেকে আমার আবির, কেড়ে নিচ্ছ তো। মেম সাহেব, যদি আপনার ভালোবাসা সাহেব বাবুর প্রতি সৎ হয় তাহলে ভগবানও আপনাদের আলাদা করতে পারবে না। ভালোবাসা একে অপরকে জন্ম জন্মান্তর ধরে জুড়ে রাখে।
আর আমার কোনো ইচ্ছে নেই আপনারা সাহেব বাবুর মধ্যে চলে আসার। আপনি জানেন যে আমার কাছে বেশি সময় নেই। আমি কি করে বিশ্বাস করাবো যে আমি মিথ্যে বলছি না? আচ্ছা, একটা উপায় আছে যাতে তুমি আমাকে বিশ্বাসটা দিতে পারবে। কি? তুমি আমাকে এটা বিশ্বাস করাতে চাও তো যে তোমার আবিরের ওপর কোনো ইন্টারেস্ট নেই? তাহলে ঠিক আছে, আজকে সন্ধেবেলায় যে অনুষ্ঠানটা হবে তাতে তুমি থাকবে না। তোমার জায়গায় আমি বসবো। না মেম সাহেব, আমি এটা করতে পারবো না। আমি ঠাকুরদা মশাই আর ডাক্তার ম্যাডামকে কথা দিয়েছি। এই কথা দিয়েছি যে বিয়েটা আমি মন থেকে পালন করব, এই বাড়ির বউ হওয়ার কর্তব্য পালন করব। ওনাদের কাছে যে শপথ আমি করেছি তাতে আমি বাধা পড়ে আছি। আর এক্ষেত্রে আমি পরিবারের লোকজনদের আবেগ নিয়ে কোনো মতেই খেলা করতে পারবো না। আপনি যা করতে চান করতে পারেন। গৃহপ্রবেশ আর প্রথম রান্না আপনি যেভাবে পালন করলেন সেভাবেই করুন। আপনাকে আটকাবো না আমি। টাকার একটা মেয়ে আমাকে চ্যালেঞ্জ দিয়ে গেল। চ্যালেঞ্জ তো তোকে আজকে আমি করছি বিধি। আমি কোনোভাবেই হারবো না। যদি কেউ হারে তাহলে সেটা তুই। মা, তুমি ত্রিশালাকে দেখেছো? ত্রিশালার কান্নাকাটি করে খুব খারাপ অবস্থা। বিধি যেভাবে কৌশলে নিজের হাতে তোমাকে খাবার খাইয়েছে, ওর এসব করা উচিত হয়নি। কারণ এই সমস্ত কিছু দেখে ত্রিশালা মনে মনে খুব কষ্ট পেয়েছে। কখন থেকে মেয়েটাও কেঁদেই যাচ্ছে। আমি ওর কষ্টটা চোখে দেখতে পারছি না। দেখো মা, ত্রিশালার এই অবস্থার জন্য আমি দায়ী, কিন্তু ওই মিথ্যেবাদী মেয়েটার জালে আমি আর ফাঁসতে চাই না। আমি এখনই গিয়ে ত্রিশালাকে সব বলছি আর আমি ওকে বোঝানোর চেষ্টা করছি। না না প্লিজ আবি, তুমি যেও না। ত্রিশালা তোমার উপরে রেগে নেই, ও বিধির উপরে রেগে আছে। বিধির মুখ দেখতে চায় না ও। একটা কাজ করি, আমি আর বসুন্ধরা দেবী ওর মুডটা ঠিক করার চেষ্টা করছি, আর তুমি ততক্ষণ বিধিকে নিচে আসতে দিও না। যেভাবেই হোক তুমি বিধিকে ওপরেই আটকে রাখো। কিছুক্ষণ ত্রিশালা ওকে আর দেখতে পাবে না, নিজের থেকে ওর মুড ঠিক হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে ও। ঠিক আছে মা, তুমি যা বলবে। কিন্তু এই বিধি মেয়েটা প্রত্যেকবার চালাকি করে ত্রিশালাকে কষ্ট দেয়। দেখো, অনেক হয়েছে মা, আমি আর সহ্য করবো না। এবার ওকে কিছু একটা করতেই হবে। ওর ব্যবস্থা করছি আমি। থ্যাংক ইউ বাবা আবির। এখন যতক্ষণ তুমি বিধিকে বিজি রাখবে ততক্ষণ এখানে নিয়ম কানুন আমি আমার আসল বৌমা ত্রিশালার সঙ্গে পালন করব। কোথায় যাচ্ছ? ওই আমাকে নিচে। কোথাও যেতে হবে না, কোনো কাজই নেই তোমার। প্রথমে আমার কাজ করো। এই যে ছবিগুলো দেখছো, এগুলোকে ওই দেওয়ালে লাগাও। ওখানে এই টুল বক্সের মধ্যে থেকে হাতুড়ি আর পেরেক বার করো। সাহেব বাবু, কিন্তু এই আমাকে নিয়ম পালন করার জন্য যে কোনো প্রয়োজন নেই। তুমি ছাড়া ওই নিয়ম এমনিতেও হবে না। তাই আগে তুমি আমার কাজটা করো, তারপর তোমার যেখানে খুশি সেখানেই যেও। মনে হচ্ছে প্রলয়বাবু আমাকে সহজে যেতে দেবেন না। আগে ওনার কাজটাই করে দিই, তারপর না চলে যাব। কি ভাবছো কি? হাতুড়িটা বের করো আর ফ্রেমগুলো লাগাও। কে কে এখানে? আমি জিজ্ঞেস করছি কে এখানে? ও নো, বাবা ঠাকুর যেন জানতে না পারে যে আমি এখানে রয়েছি। দেখো, তুমি যেই হও, আমি তোমার আওয়াজ পেয়েছি। ভালো হতো যে তুমি সামনে আসলে। আরে দাদু, কাকে খুঁজছো তুমি এখানে? এখানে কেউ আছে? না না, ওটা বেড়াল ছিল। আরে তোমার বকা খেয়ে সে পালিয়ে গেছে। বিড়াল আবার কোত্থেকে এলো? এই কাজের লোকরাও কোনো দিকে নজর দেয় না। তুমি কি কোথাও যাচ্ছ? আমি ছেড়ে দিয়ে আসবো? না না, আমি চলে যাব। এসো। ও
ও মাই গড, ছোট কুমার বাবা, থ্যাংক ইউ। তুমি আরো একবার আমার প্রাণ বাঁচিয়ে ফেললে। আরে আন্টি, এটা কি বলছো তুমি? তোমার জন্য তো আমি সব সময় আছি এখানে। তাছাড়া তুমি এখানে একা একা কি করছিলে? কি করব, আমি যখনই খুব টেনশনে থাকি আর আমার মাথায় ঢোকে না যে টেনশনকে নিয়ে আমি কি করব না করব, আমি একা একা বসে চকলেট খাই। কি কথা বলছো তুমি আন্টি? যখন মানুষ চিন্তায় থাকে না, তখন তার একজন ভরসার কাউকে প্রয়োজন, আর তুমি এখানে চকলেট। সত্যি বলতে কি কখনো কখনো আমারও এরকমই মনে হয়, যদি ত্রিশালার বাবা আজ আমার সাথে থাকতো, বা আমি হয়তো কোনো দ্বিতীয় বিয়েই করে নিতাম, তাহলে আমার কাছেও নিশ্চয়ই একটা কাজ থাকতো। আরে ওসব আমিও জানি। এবার শুধু তুমি দেখো জীবন কিভাবে ঘুরে যায়। দেখি তোমার হাতটা দেখাও। এই যে এই রেখাটা দেখতে পাচ্ছ তুমি, জানো এই রেখাটা কিসের? কি আছে? এটার মানে হলো যে তোমার দ্বিতীয় বিয়ে দারুণ সফল হবে। সত্যি? হ্যাঁ হ্যাঁ, ঈশ্বরের দিব্যি। আরে এই দেখো, এখানে তো তোমার হবু স্বামীর নামটা পর্যন্ত লেখা আছে, তার প্রথম অক্ষর। তুমিও না ছোট কুমার বাবা, যা খুশি তাই বলছো, এই রকম কিছু হওয়ার নেই। তুমি আমার কথায় বিশ্বাস বিশ্বাস আমার বাবার নাম ওটা। বাবা অনেক বড় জ্যোতিষী, তোমার ওনার সঙ্গে দেখা করা উচিত। উনি তোমায় ঠিক রাস্তা দেখিয়ে দেবেন। রিয়েলি? বাবা ভিতরেই আছেন। ওকে। চকলেট না। বসু আন্টি, এবার তুমি দেখতে থাকো। তোমার আর বিশ্বাসের জুটি তো আমি বানিয়েই ছাড়বো। আমার মা স্বাধীন হয়ে যাবে আর আমি তোমার হয়ে যাব। এক ঢিলে দুই পাখি। শুভ লগ্ন বয়ে যেতে চলেছে। নতুন বৌমার বরণ অনুষ্ঠান শুরু করা হোক। এই অনুষ্ঠানে নতুন বউ নিজের স্বামীর পাশে বসে খুব যত্ন করে ভালোবেসে সাজসজ্জা করে। সুনয়না বৌমা, সাজগোজের জন্য আমাদের পরিবারের যে জিনিসগুলো এনেছো তো, চিরুনি, আয়না, কিছু ভুলোনি তো? না দাদা ঠাকুর, কিচ্ছু ভুলিনি, সব নিয়ে এসেছি। ঠিক আছে, এসো অনুষ্ঠান শুরু করা যাক। বিধি বৌমা এখনো এলো না কেন? বাবা ঠাকুর, এক্ষুনি ডাকছি। তার কোনো প্রয়োজন নেই বাবা, আমাদের বৌমা এসে গেছে। দিদি, তাহলে বৌমা যখন এসেই গেছে, অনুষ্ঠান শুরু করো। এদিকে এসো বৌমা, এখানে এসে বসো। এটা তো দারুণ ব্যাপার হলো মা। আপনি ওই বিধিকে এখানে আসতে আটকালেন কি করে? আমি তো আবিরকে এটাই বলেছিলাম যে ওই মেয়েটাকে যেন নিচে আসতে না দেওয়া হয়। দেখলে কাজটা কত ইজিলি হয়ে গেল। কি হলো, চমকে গেলে কেন? তুমি যখন আমার ঘরে ঢোকো, আমিও ঠিক তোমাকে দেখে এইভাবেই চমকে উঠি। অন্তত এই ছবিটা দেখে ত্রিশালার সঙ্গে যে ভালো ভালো মুহূর্ত কাটিয়েছি, সেগুলো অনুভব তো করতে পারবো। খুব ভালো কথা বলেছেন আপনি সাহেব বাবু। এর মানে হলো এবার আমার জীবনেও কম প্রলয় আসবে। বিশ্বাস, আমার বৌমার সাজগোজ যেন কম না হয়। কোনো চিন্তা করবেন না, সব ঠিকঠাকই চলছে।
দাদা ঠাকুর, আমি দুধ ফুটিয়ে রেখে দিয়েছি। বউয়ের এই নিয়মের পর তারপরে আমরা ওখানে যাব। তারপর তোমার হাতে দুধের গ্লাস শেষ হওয়ার পর নিয়ম শেষ হয়ে যাবে। করুণা দিদি, এই হারটা তো আমার। এই বাড়ির বড় বৌমা হওয়ার জন্য আমি পেয়েছিলাম। কিন্তু দিদি, তুমি তো এই পরিবারের বৌমা নও, তুমি তো ঠিকই বলেছো তুমি। এই হার এই পরিবারের বড় বৌমার জন্য। তার মানে আবিরের বউয়ের জন্য। তাই তো ওকে পড়াচ্ছে। এটা ভুল কি করছে? এই দুধের থেকেও বেশি তো আমার রক্ত ফুটছে। ওই হার আমার মায়ের সম্পদ, আর আমি চুপ করে থাকতে পারবো না। খুব অহংকার না? ওই ডক্টর করুণা তোমারের। ঠিক আছে, এবার ওনার প্রতিশোধ আমি নেব। এই দুধ নিজের ভালোবাসার বৌমা ত্রিশালার জন্য নিয়ে যাচ্ছে কেশর দিয়ে, লাল রং। কিন্তু লাল রং এবার কেশরের হবে না। আর যখন এই লঙ্কা দেওয়া দুধ ওর বৌমা ত্রিশালা খাবে, তখন ঝালে চিৎকার করবে। চিৎকার করে করে এই গোটা মহলকে সবার মাথায় তুলবে। আর ওর চিৎকার দাদুর কান অব্দি গিয়ে পৌঁছবে। তখন করুণা আর আবিরের নাটক সবাই জেনে যাবে, সবার সামনে চলে আসবে। আর বাড়ির লোকেরা কি? ওরা ভাববে কেউ ভুল করে কেশরের পরিবর্তে লঙ্কার গুঁড়ো ঢেলে দিয়েছে। এরকম অস্বস্তি হচ্ছে কেন আমার? এক মিনিট, কোথায় যাচ্ছ? হয়ে গেছে তো। এত তাড়াতাড়ি হলো কি করে? আমি ডিসাইড করব। এটা হয়ে গেছে। সব কটা ফ্রেমই বেঁকে আছে, ফ্রেমগুলো সোজা করে লাগাতে পারো না? আমার তো মনে হচ্ছে সোজাই আছে সাহেব বাবু। তার কারণ হলো তুমি নিজেও বেঁকা আর কাজগুলো বেঁকাই করেছো। আর এটাকে নিয়ে ওই দেওয়ালে লাগাও। যাও যাও, গিয়ে লাগাও। তাড়াতাড়ি করো। কি হলো কি? কোনো কাজকে তুমি ঠিক করে করতে পারো না? কেটে গেল তো, দেখো কতটা রক্ত বেরোচ্ছে। সাহেব বাবু, আমার চিন্তা করতে হবে না। এর ওপর একটু হলুদ দিলেই রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। আমি এক্ষুনি আসছি।
বদলে তো এখানে ত্রিশালা মেম সাহেব নিয়ম রীতি পালন করছেন। মেম সাহেব নিশ্চয়ই জোরজার করে ডাক্তার ম্যাডামকে রাজি করিয়ে নিয়েছেন। এটা হয়ে গেলে ডাক্তার ম্যাডাম নিশ্চয়ই আমার জন্য নিয়ম রীতি পালন করবেন। বাবা, বৌমার সাজ সম্পূর্ণ হয়েছে। দুধের রংটা এরকম লাগছে কেন? এটা দেখে তো আমার মনে হচ্ছে কেউ কেশরের বদলে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছে। আমার সন্দেহটাই সঠিক, এতে তো কেশরের বদলে লঙ্কা গুঁড়ো আছে। এবারে বৌমাকে দুধের গ্লাসটা ধরিয়ে দাও। বিধি পালিয়ে গেল কেন? আর এসব হচ্ছেটা কি? যদি ত্রিশালা মেম সাহেবের দুধটা খান তাহলে উনি অজান্তে চিৎকার করে ফেলবেন আর ঠাকুরদা মশাই সব জানতে পেরে যাবেন। ঠাকুরদা মশাই দেখতে পান না বলে বুঝতে পারেননি আমার জায়গায় ত্রিশালা মেম সাহেব রয়েছেন, কিন্তু ওনার গলার আওয়াজ শুনলে উনি সব বুঝতে পেরে যাবেন। একটা তোমার সাহস হলো কি করে এখানে আসার? তোমাকে বলেছিলাম আমি এই নিয়মটা আমি পালন করব, তুমি নয়। তুমি এখানে কি করছো? ত্রিশলা, এই গলা তো ত্রিশলার। ত্রিশলা এখানে কি করছে? আর বৌমার জায়গায় ও কেন অনুষ্ঠানে? আমাদের বাড়ির বৌমা বিধি, কেউ বলবে কি হচ্ছে কি এখানে? আমি জিজ্ঞেস করছি কি হচ্ছে এখানে? দাদু আমি বলছি, দেখো আমি তোমার কাছে আর কিছুই লুকোতে চাইছি না দাদু। ত্রিশালা এখানে এই মহলে আমার বিয়ের অনেক আগে থেকেই রয়েছে। দেখো দাদু আমি এটাই জানি তুমি খুশি হবে আমি আর বিধি একসঙ্গে থাকলে। কিন্তু দাদু আমি ভালো থাকবো শুধুমাত্র ত্রিশালার সঙ্গে থাকলে।
আমরা দুজনে একে অপরকে খুব ভালোবাসি দাদু। আর সেই জন্য ত্রিশালা নিজেকে এই পরিবারের বউ মনে করে। আমায় ক্ষমা করে দাও দাদু, কিন্তু সত্যি এটাই যে ত্রিশালা গৃহপ্রবেশ থেকে আজ পর্যন্ত সব নিয়মগুলো ও পালন করেছে। দাদু, আমি জানি যে আমি তোমায় অনেক দুঃখ। তোর যা বলবার ছিল বলে দিয়েছিস। এই পরিবারে বড় হওয়ার কারণে আমারও কিছু দায়িত্ব রয়ে গেছে। এত বছরে আমাদের পরিবারে বিবাহের এই অনুষ্ঠানকে কেউ অসম্মান করেনি। আর আমি বেঁচে থাকতে এসব আমি হতে দেব না। আমার বাড়ির বৌমা বিধি, তাই অনুষ্ঠান ওর সঙ্গেই হবে। কিন্তু দাদু, আমি নিজেকে এই বাড়ির বৌমা মনে করে নিয়েছি। দাদু, আমার ভালোবাসার কি হবে? আপনি কি তার সম্মান রাখবেন না? মান সম্মানের কথা আমার সামনে বলা শোভা পায় না। মান সম্মান তো ঠুনকো জিনিস নয়, অর্জন করতে হয়। যে কারোর অধিকার ছিনিয়ে নিয়েছে সেই ভালোবাসাকে মান সম্মানের মর্যাদা দেওয়া যায় না। দাদু, তুমি বাবা, আপনি প্লিজ শান্ত হন, আপনার শরীর খারাপ করবে। আপনি নিজের খেয়াল রাখুন। এই সমস্ত নিয়ম আমি বিধির সঙ্গেই করছি। আমি ওর সঙ্গে নিয়ম পালন করে নেব। না, এই অনুষ্ঠান তোমরা নয়, বরং আমি করাবো। আমি বুঝেছি তোমাদের মনে আমাদের পারিবারিক অনুষ্ঠানের কতটা মূল্য। আমার আর আমার পরিবারের অনুষ্ঠানের কোনো গুরুত্ব তোমাদের কাছে থাকতো, তবে তোমরা এইরকম মেয়ের সঙ্গে অনুষ্ঠানটা করাতে না, যে আমাদের পরিবারের বৌমাও নয়। বিধি আমাদের পরিবারের বৌমা, ওর সঙ্গেই এই অনুষ্ঠান হবে। তোমরা ভুল করেছো, সেটাকে শোধরাতে হবে। ওই মেয়েটা যা সাজগোজ করেছে সেগুলো ফিরিয়ে দিতে হবে। এখন আমাদের বিধি বৌমাকে আবির নিজের হাতে ওকে কোণের মতো সাজাবে। দাদু, তুমি আর তোমার শরীর